হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। বঙ্গবিদেশিনীর নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালোই আছি। আজকে হচ্ছে শনিবার। যে ভ্লগটা শেয়ার করছি সেটা জন্মাষ্টমীর দিনের। আগের দিন রাতে বেশ অনেক কাজে এগিয়ে রেখেছিলাম, আর ইভানের পাপাই আর আমি মিলে রাতের বেলা ঠাকুরের জায়গাটা ভালো করে ডেকোরেটও করে রেখেছি। যদিও আজকে সকালটা বেশ তাড়াহুড়ো দিয়েই শুরু হয়েছে। আসলে রাতের বেলা তো মাঝে মধ্যেই ঘুমোতে গেলে একটু অসুবিধা হয়। যেদিনকেই ধরুন বাড়িতে অনুষ্ঠান থাকে বা পুজো থাকে, সবসময় মনে হয় সকালবেলা তাড়াতাড়ি উঠে সব কাজগুলো ঠিকঠাক সময় মতো করে ফেলতে পারলেই তবেই নিশ্চিন্ত। কালকে রাতের বেলা মিষ্টির কাজগুলো বা তার আগের দিন থেকে অল্প অল্প করে কাজ যে এগিয়ে রেখেছিলাম সেটা তো আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। তবে কি বলুন তো, মাঝে মনে হচ্ছিল এবারে বোধহয় আর ঠাকুরের জন্য 56 ভোগের আয়োজন করতে পারবো না। কিন্তু ঠাকুর যেটা মন থেকে চায় যদি আপনাকে দিয়ে করিয়ে নেবে, তাহলে সেটা কিন্তু আপনাকে দিয়ে করিয়েই নেবেন। কাল রাত থেকেই বলতে পারেন শরীরটাও ভালো হয়ে গিয়েছিল, আর আজকে সকালবেলা এত এনার্জি যে ঘুম থেকে উঠে ঝটপট করে কাজে লেগে পড়েছি। প্রথমেই ভোগের খিচুড়িটা এটা বসিয়ে দিচ্ছি, অল্প আছে আস্তে আস্তে হতে থাকবে। আর এদিকে বাকি যে ভাজার কাজ রয়েছে, তারপর লুচি, আলুর তরকারি, সমস্ত রকম এক এক করে করতে হবে, সেগুলোর জোগাড় আস্তে আস্তে করতে হবে। তবে কি বলুন তো, আজকে একটা টেনশন মুক্ত ইভানের পাপাই যেহেতু বাড়িতে রয়েছে, আবার আজকে আবার শনিবার। ওকে কাল রাতেই বলে রেখেছি, আজকে ছেলের দায়িত্ব কিন্তু পুরোটাই তোমার। তোমাকে খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো, ওর সঙ্গে খেলা, সব কিছুই তোমাকে করতে হবে। আমি আর ওর দিকে আজকে দেখবো না। তো ইভানের পাপাই থাকলে কি হয়, এই সমস্ত দিনগুলোতে যদি ওর ছুটি থাকে, তাহলে একটু এই সমস্ত কাজগুলোতে আমাকে সাহায্য করতে পারে, বা অ্যাটলিস্ট ইভানকে দেখে রাখলেও আমার কাজ করতে অনেকটা সুবিধা হয়। নইলে তো সারাদিন এত মিটিং মিছিল করে কাটায়, মাঝে মধ্যে আমিই বিরক্ত হয়ে যাই। যাই হোক, দেখুন কথা বলতে বলতে ওদিকে তো খিচুড়িটা বসিয়ে দিয়েছি। এখানে সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার ঝটপট করে কেটে নেব। আসলে এত তাড়াহুড়ো করার কারণ হচ্ছে এবারের পুজোটা পড়েছে একটু তাড়াতাড়ি। আমি যেহেতু ইন্ডিয়াতে যে সময় অনুযায়ী থাকে, সেই সময় অনুযায়ী এখানে সমস্ত পুজোগুলো করি। তাই আগের দিন মা বলছিল মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে সমস্ত পুজোর কাজটা শেষ করে নিবি। এখানে আবার আগের দিন রাতে, মানে অর্থাৎ শুক্রবার দিন রাতেই তো রাতটা পেয়েছিল, শনিবার দিন গোটা রাত পুজো নেই। পরের দিনে অর্থাৎ পারণও পড়ে যাবে, তারপর আবার নন্দ উৎসবও শুরু হয়ে যাবে। তো সেই হিসাবে সমস্ত কাজটাই আজকে কিন্তু 8:30টার মধ্যে কমপ্লিট করতে হবে। তার মানে রান্নাবান্নার কাজটাও মোটামুটি 5টা সাড়ে 5টার মধ্যেই কমপ্লিট করতে হবে। তার জন্যই এত তাড়াহুড়ো করছি। রাতের বেলা পুজো থাকলে অত বেশি টেনশন থাকে না এইসব ভোগ রান্নার জন্য। মোটামুটি 8টা সাড়ে 8টা অবধি রান্না করতে পারি। তারপর ধীরে সুস্থে সমস্ত জোগাড় করে 10টা সাড়ে 10টার সময় পুজো করতে বসি। তবে বেশি রাত করে পুজো করলে কি হয়, ইভান আবার ঘুমিয়ে পড়ে। তখন আমি আর ইভানের পাপাই দুজনে মিলেই পুজো করি। আগের বছর পুজোটাও বেশ তাড়াতাড়ি করতে পেরেছিলাম, আর এবছর পুজোটা তো তাড়াতাড়ি করবই। ইভানকে নিয়ে পুজো করলে ও একটু দেখতে পায় যে কীরকমভাবে এই সমস্ত পুজোগুলো হয়। আর অনেক কিছু পুজোর কাজ করতেও বেশ ভালোওবাসে, মানে ওর সবসময় ইচ্ছা ও ধূপ দেবে, ধুনো দেবে, ফুল দেবে, মানে আমরা যেভাবে পুজো করি ও সব কিছু করবে। যদিও ওই ধূপ ধুনো এগুলো ওর হাতে দিতে বড্ড ভয় পায়, কোথায় ছ্যাঁকা ট্যাঁকা লেগে যাবে সেই জন্য বলতে পারেন। এদিকে কথা বলতে বলতে কিন্তু খিচুড়িটা ধিমে আঁচেতে হয়েই গেছে মোটামুটি। আর অন্যদিকে একটা কড়াইতে তেল বসিয়েছি, 7 রকমের ভাজা করব। আগে ভাজাগুলো করে নিয়ে তারপর আলুর দমটা বসাবো। জানেন তো, আমাদের সময় মানে ছোটবেলায় যেদিনকে জন্মাষ্টমী হতো সেদিনকে খুব বেশি আনন্দ হতো না, তারপরের দিনে আমার ভীষণ আনন্দ হতো। আসলে পাড়াতে যে সমস্ত কাকিমা বা জেঠিমাদের বাড়িতে পুজো হতো, সব পুজোই তো রাতের দিকে হতো। তাই তাড়াতাড়ি কেউই রাতের বেলা প্রসাদ দিতে আসতো না। পরের দিন সকালবেলা সবাই প্লাস্টিকে করে প্রসাদ দিতে আসতো বা ঝুড়িতে করে প্রসাদ দিতে আসতো। তো আমি ওই ওত পেতে বসে থাকতাম। আটকড়াই, তিলের নাড়ু, এই সমস্ত জিনিসগুলো কবে কটা আসবে সব প্যাকেট থেকে বের করে আমি জড়ো করব। অন্যান্য কিছু হোক আর নাই হোক, তিলের নাড়ু, তালের বড়া আর আটকড়াই এটা খেতে ভীষণ ভালো লাগতো। নারকেল নাড়ুর প্রতি অতটা আমাদের আসক্তি ছিল না। আসলে আমার বাড়ির পাশে একটা বড় পুকুর আছে। পুকুরের পাশ দিয়ে মোটামুটি বেশ 4-5টা নারকেল গাছ রয়েছে। তো নারকেল পড়লে মোটামুটি সব 2-1 দিন ছাড়া ছাড়াই আমাদের উঠোনের মধ্যে নারকেল পড়তো। তাই মাঝে মধ্যেই নারকেল নাড়ু, পাটিসাপটা এই সমস্ত খাওয়া হতো। তাই নারকেল নাড়ুর প্রতি অতটা আগ্রহ ছিল না। তবে তিলের নাড়ুর প্রতি আমার ভীষণ রকম আগ্রহ ছিল। বলতে পারেন যতগুলো প্যাকেট আসতো সব তিলের নাড়ুগুলো আমি নিজে জড়ো করে রেখে দিতাম। সবাইকে একটা একটা করে দিয়ে বাদবাকি যা থাকতো পুরোটাই যেন আমার।
ওদিকে খিচুড়িটা নামিয়ে নিয়ে অল্প একটু ভাত বসিয়েছি, আর এদিকে কড়াইশুঁটি দিয়ে আলুর দমটাও হয়ে গেছে। লুচির সঙ্গে ভেবেছিলাম একটু ছোলার ডাল করব, তারপর বললাম না থাক, আলুর দমটাই মনে হয় ঠিকঠাক হবে। তারপরে এই তো এখানে ভাতটা হয়ে যাওয়ার পরে একটু ঠান্ডা করতে দিচ্ছি। ফ্রায়েড রাইস বা পোলাও এগুলো করতে গেলে ভাতটা যদি একটু ঠান্ডা করে নিই, তাহলে দেখবেন বেশ সুন্দর ঝরঝরে মতো জিনিসগুলো হয়। তা না হলে গরম দিয়ে যদি নাড়তে যাই সেগুলো আবার ভেঙে যায়। এখানে অল্প একটু কাজু কিশমিশ একেবারে ভেজে নিচ্ছি। অল্প একটু ফ্রায়েড রাইসে দেবো, খিচুড়ির উপরে কিছুটা দেবো, আর বাকিটা দেবো পোলাওতে। এই সমস্ত কাজগুলো একটু গুছিয়ে না করলে বা একটু মন দিয়ে না করলে না ভীষণ ভয় পায়, বিশেষ করে ঠাকুরের রান্না করার সময়। আমার ঠাকুমা বলতো, ঠাকুরের রান্না চেখে দেখতে পারবি না, মন দিয়ে কর। কোনো কিছু যদি দুবার দিয়ে ফেলিস বা না দিস, তাহলেই কিন্তু সেটা ভালো মতো হবে না। তার জন্য একদম মন দিয়ে রান্না করি যখন, তখন চেষ্টা করি। আমার ঠাকুমা বা আমার শ্বশুরবাড়িতেও যখন এই ধরনের ভোগের রান্না হয়, তখন দেখেছি কেউ কথা বলতো না। অনেক কঠিন নিয়ম মেনে এই সমস্ত ভোগের রান্নাগুলো করতো। তখন দেখতাম মাকে গামছা বেঁধে বা মুখের মধ্যে কোনো ওড়না বেঁধে কোনো কথা না বলে সমস্ত ভোগের রান্না করতে। বিশেষ করে যেদিন গুরু পূর্ণিমা থাকতো, আমাদের সকলেরই তো দীক্ষা নেওয়া রয়েছে বাড়িতে, আমার নেওয়া নেই। মানে আমার মা, বাবা, আমার শ্বশুরমশাই, ওনারা এই সমস্ত দিনগুলোতে খুব নিষ্ঠা ভরে সমস্ত কিছু করতেন। যাই হোক চলুন, রান্নার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আর কাল রাতে এই যে সমস্ত রকমের সন্দেশ মিষ্টি তৈরি করে রেখেছি। গুড়ের সন্দেশ তৈরি করেছি, কালাকাঁদ, নারকেলের সন্দেশ, একটা ছানার সন্দেশ, পান্তুয়া, ল্যাংচা, মিহিদানা, লাড্ডু আর শুকনো বোঁদে সব কিছুই তৈরি করে রেখেছি। আসলে পান্তুয়া বা ল্যাংচা এগুলো তো রসে ঢুকতে অনেকটা টাইম লাগে, তাই যদি আগের দিনে না করি তাহলে দেখা যাবে হয়তো পুরোটাতে রসই ঢোকেনি। তার জন্য মিষ্টিগুলো আগে ভাগে করে নিয়েছি। ইন্ডিয়াতে থাকলে তো মিষ্টি নিয়ে কোনো চিন্তাই থাকে না। রাস্তায় পাড়ার মোড়ে মোড়ে মিষ্টির দোকান, কত ভ্যারাইটি মিষ্টি পাওয়া যায়, তাই না? এখানে তো সব কিছু পাওয়া যায় না। তালের নাড়ু করার ইচ্ছা হয়, তালের বড়া করার ইচ্ছা হয়, তালের ক্ষীর, লুচি, কোনো কিছুই তাল দিয়ে কোনোবারই ঠাকুরকে দিতে পারি না। প্রবাসে সব কিছু পাওয়াও যায় না, তাই মাঝে মধ্যে মনে হয় বোধহয় ঠিকঠাক মতো করতে পারছি না সব কিছু। কিন্তু কি বলুন তো, চেষ্টা করি, মন থেকে ভক্তি দিয়ে সবটা করার চেষ্টা করি। এটার বিকল্প অন্যটা বের করার চেষ্টা করি। মনে হয় ঠাকুরের জন্য যতটুকু করব যেন মন প্রাণ দিয়ে করতে পারি। যাই হোক চলুন, মোটামুটি করে সমস্ত এই যে ঝুরি ভাজা, তালের নাড়ু, তিলের নাড়ু সমস্ত কিছু জায়গা মতো বের করে একদম সুন্দর করে সাজিয়ে নিই। ইভানের বাবাই ঘুম পাড়িয়ে দিয়েছে, ওরা ঘুম থেকে উঠলে ওদেরকে রেডি করব। আমি এদিকে যে 56টা ভোগ রয়েছে সমস্তটা সুন্দর করে গুছিয়ে নিজে একটু শাড়ি পরে রেডি হয়ে নেব। আসলে প্রত্যেক বছর সুতির শাড়ি বা তাঁতের শাড়ি পরি তো, তো সেইগুলো সময় সকালবেলায় একেবারে পরে নিই, তারপরে কাজে নামি। তাতে কি হয়, সুবিধা হয়। তবে আজকে ঠিক করেছি আমার ননদের দেওয়া একটা নীল রঙের শাড়ি রয়েছে, সেটা পরবো। সেটা তো সিল্কের, তার জন্য ওটাকে পরে আর রান্নাবান্নার কাজে যাইনি। এই তো এদিকে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, আর আমিও দেখুন আমার ননদের দেওয়া শাড়িটা পরে চলে এসেছি। আসলে গোপালের পুজোতে যেরকম সরস্বতী পুজোতে দেখা যায় না হলুদ রঙের শাড়ি পরি, সেরকমভাবে গোপাল পুজোতে নীল রঙের বা হলুদ রঙের শাড়ি পরতে কিন্তু বেশ ভালো লাগে। এমনিতে আমি লাল সাদা শাড়িই বেশি পরি, বিশেষ করে পুজোর দিনগুলোতে। তো মাঝে মধ্যে কিন্তু অন্যরকম পরতে বেশ ভালোই লাগে, তাই না? আর জানেন, আজকে আমি এরকম সামনে আঁচল করে শাড়ি পরেছি বলে ইভানের পাপাই বলছে, তোমার তো আজকে যশোদা, দেবকী এই সমস্ত কিছু সাজার কথা, তুমি এরকম রাধারানী সেজে ঘুরে বেড়াচ্ছ কেন? ভাবুন, এরকমভাবে বললে কার ভালো লাগে? আবার বলেছিলাম আমার কয়েকটা ছবি তুলে দাও, আমি এত সুন্দর করে সেজেছি। সে ছবি কি তুলবো, এত উল্টো পাল্টা হাসাচ্ছে, আমার মানে হাসিই পেয়ে যাচ্ছে। আর এই যে জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছি কালকে দুজনে মিলে। আপনাদের বলেছিলাম না যে ইন্ডিয়া থেকে গাঁদা ফুলের মালা আনিয়েছি, দিয়ে সাজাতে ভারী সুন্দর দেখতে লাগছে, তাই না? আর এই যে ঠাকুরের 56 ভোগ সমস্ত কিছু জায়গা মতো বের করে নিয়েছি। তবে ফলগুলো এখন আর কাটিনি, সকালবেলা ফল কেটে ঠাকুরকে দিয়েছিলাম। এখন ভাবলাম রাতের বেলা ফলগুলো কেটে লাভ নেই, তার থেকে এই যে যা কিছু রয়েছে একদম গোটা গোটা ফলই ঠাকুরের সামনে দিয়ে দিই। মোটামুটি সব কিছুই দেওয়া হয়ে গেছে, তবে দই আর মাখনটা এখনও দিইনি, ওই দুটো ফ্রিজেতে আছে, ফ্রিজ থেকে বের করে পুজোর সময় একদম দিয়ে দেবো। আর এখানে ঠাকুরের যে সমস্ত জিনিসগুলো, ঠাকুরের মুকুট, জামা, পঞ্চপ্রদীপ, কর্পূর সমস্ত কিছু একটা জায়গায় বের করে রেখেছি। ইভান আর ইভানের বাবাই দুজনে
মিলে রেডি হয়ে এলে বাড়িতে দুই বাবা মাকে ফোন করব। ভিডিও কলে তো প্রত্যেক দিনই কথা হয়, তবে এই বিশেষ বিশেষ দিনগুলোতে সবাইকে ভীষণ মিস করি। যেভাবে বাড়িটা সাজাই বা যেভাবে পুজো করি সব ওই ভিডিও কলে একবার করে দেখিয়ে দিই। মা বাবা আমরা এখানে কীরকমভাবে কী করছি দেখে ভীষণ খুশি হয়। মাঝে মধ্যে মনে হয় বা আমারও একটু কষ্ট হয় যে এই সমস্ত বিশেষ বিশেষ দিনগুলোতে আমাদের কাছে পায় না, আবার আমরাও বাবা মাকে কাছে পাই না। তারপরে যে কোনো অনুষ্ঠানে কোথাও যাওয়ার আগে বা পুজোতে বাবা মা এদের আশীর্বাদ নেওয়াটাও তো সে একই রকম দরকার, তাই না? বাবা মাকে ফোন করে তাই বাবা মাকে একবার করে বলে দিই যে এই যে পুজো শুরু করছি, এরকমভাবে সাজিয়েছি সব কিছু। এখন ঘড়িতে প্রায় 6:30টার মতো বাজে। আপনাদের দেখে হয়তো মনে হচ্ছে যে এত আলো কী করে? আসলে এখানে সামার টাইমে মোটামুটি সূর্য ডুবতে ডুবতে 9:30-10টার মতো বাজে। এখনোই মোটামুটি 9টার মতো বাজে। তার জন্যই এত আলো দেখতে পাচ্ছেন। আর এই হলো আমার গোপাল। ইন্ডিয়া থেকে যখন এসেছিলাম তখন গোপালটাকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম। প্রত্যেক দিন যে স্নান করাই সেটা নয়, কারণ এর ভিতরটা মাটি বা প্লাস্টার প্যারিসের মতো কিছু একটা দিয়ে করা রয়েছে। তবে বিশেষ দিনগুলোতে গঙ্গা জল মিশিয়ে আমি স্নান করিয়ে সুন্দর করে মুছিয়ে একদম যেভাবে গোপালের সেবা করা হয় সেভাবেই করি। প্রবাসে সব কিছু যে সুন্দরভাবে করতে পারি তা নয়, তবুও যতটা দিনের দিনে চেষ্টা করি সুন্দর করে করার জন্য। আর এই যে পাগড়ি পরিয়ে দিয়েছি, একটা লাল রঙের সুন্দর জামাও পরিয়ে দিয়েছি। এবার তিনজনে মিলে একসঙ্গে পুজোটা শুরু করব। আর এই যে একটা ছোট কৃষ্ণও রয়েছে, এটাও মাটির। ছোট ছোট অনেক ঠাকুরই আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম। আসলে যখন এখানে প্রথম আসছিলাম তখন না মনের মধ্যে ভীষণ রকম ভয় কাজ করছিল যে কি জানি সমস্তটা এক হাতে সামলাতে পারবো কিনা। তারপরে ইভান এত ছোট, ওকে নিয়ে একটা অচেনা অজানা জায়গায় যাচ্ছি, সব কিছু ঠিকঠাক মতো করতে পারবো কিনা। একমাত্র ঠাকুরের উপর ভরসা রেখেই ওনাকে সঙ্গে নিয়ে তিনজনে মিলে একসঙ্গে নতুন পথে চলা শুরু করি। দিনগুলো ভারী সুন্দরও ছিল, সাথে অনেক ভয় ছিল। সব কিছু মিলিয়ে ভগবানের দয়ায় ভগবানের কৃপায় আজ সমস্ত কিছু সামলে নিতে পেরেছি। তার জন্য ভগবানকে সারাক্ষণ অসংখ্য ধন্যবাদ জানাই। তার সাথে সাথে এটাও বলি আমাদেরকেও ভালো রেখো, তুমিও ভালো থেকো। আমাদের জীবনে ভগবানের কাছে কেবল চাহিদাই রয়েছে। ভগবানকে কখনোই তো আমরা বলি না যে ভগবান তুমি ভালো থেকো, তোমার জন্য কিছু করতে পারলে ভালো লাগে, বা তুমি কি চাও বলো। সারা জীবন চাইতে চাইতে ভগবানের কাছে যেন বড্ড বেশিই ঋণী হয়ে গেছি। যাই হোক, চলুন পুজোটা আস্তে আস্তে সম্পন্ন করি। যদিও পুরোহিত ছাড়া আমরা নিজেরাই নিজেদের মতো করে পুজোটা করব। আসলে ইন্ডিয়া থেকে আসার সময় আগেরবারে যখন গিয়েছিলাম তখন একটা ব্রতকথার বই নিয়ে এসেছি। ইন্ডিয়াতে যখন থাকতাম আমার শাশুড়ি মা বা অন্যান্য যে সমস্ত পুজো হতো ঘরোয়াভাবে, তখন ওই ব্রতকথার বইটা পড়েই সমস্ত পুজোগুলো করা হতো। তাই এবারে আসার সময় নিয়ে এসেছি ওই বইটা থেকেই নিজেরা মন্ত্র বলে পুষ্পাঞ্জলি দেওয়া বা পুজোর সমস্ত কাজগুলো করে থাকি। Mama kira? Thank you. Take your care. আচ্ছা আমি বলে দিচ্ছি, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি আমার Hare সঙ্গে Krishna. বলো। হে কৃষ্ণ, Hare Krishna. তার সুতা এই পুত্র তারে দিয়া এসো তার কন্যা নিয়া তরা যাও না করো অন্যথা। আর এই তো আমরা তিনজনে মিলে সমস্ত পুজোটা সুন্দরভাবে করে নিয়েছি। আর একটা পুরনো আমার শাশুড়ি মায়ের ব্রতকথার বই আছে, সেটাই ইভানকে নিয়ে জন্মের শ্রীকৃষ্ণর কাহিনীটা প্রত্যেক বছর ওকে কোলে বসিয়ে আমি পড়ি, তো ওটা পড়ে নিয়েছি। আমার আজকের পুজোর এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।